জয় জয় বিশ্ব সুপ্রত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল হরি বল হরি বল হরি বল। শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন, হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন, হরি বল হরি বল হরি বল। সুধী ঠাকুরের ভক্তবৃন্দ সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। বহুদিন পর আবার আপনাদের সামনে ঠাকুরের কয়েকটি লীলা নিয়ে হাজির হলাম। ঠাকুরের ভক্তদের কাছে ঠাকুরের কথা বলতে কত আনন্দ জাগে মনে। বহু প্রাচীন একটা কাহিনী মনে পড়ে যায়। কাহিনী বললে একটু অন্যরকম হয়। ঠাকুরের বাস্তব ঘটনা যেটা ঘটেছিল সেই কথা বলতে হয়। শ্রী নীলরতন মৃধা ঠাকুর সত্যানন্দ জীবনী যদি আলোকপাত করা হয় তখন এই নামটা একটা অধ্যায়কে দখল করে। বহু আগে এনার বাবা এনাদের পরিবারকে সঙ্গে নিয়ে ওপার থেকে এপারে চলে এসেছিলেন। খুব অভাবের মধ্য দিয়ে তখন চলতে হতো। অভাব মানে এখন কল্পনাও করা যায় না, সেই অভাব। যাই হোক, তিনি ওপার থেকে এপারে এসে বাগদার নিকটে বাক্সা নামক গ্রামে বসতি স্থাপন করেন। সেখানে খেটে খাওয়া জন্মজুরির মতো কাজ করে দিন চালিয়ে নিয়েছেন। তখন এই শ্রী নীলরতন মৃধা, এনারা ছোট, ইনি বড় ভাই, এনার পরে আর কয়েকটা ভাই বোন সকলেই ছিলেন। তা ইনি বড় ছিলেন, কিন্তু বড় তিনি যদি ছোট হন তাহলে ছোট কয়েকজন আরো কত ছোট। তখন বাবা বিভিন্ন পরিশ্রম করে বিভিন্ন জায়গায় খাটাখাটনি খেটে নিজের পরিবারকে চালিয়ে রেখেছিলেন। সেই সময় বাগদা ঠাকুর সত্যানন্দের কৃপা করুণা তার বাবা অনুভব করেছিলেন বা ঠাকুরের স্পর্শ পেয়েছিলেন। ঠাকুরের মন্ত্র গ্রহণ করে শিষ্যত্ব বরণ করেছিলেন। এইভাবে চলতে থাকে। এই অভাবের মধ্যে দিয়েও ঠাকুর সেবা বা ঠাকুরের সঙ্গে যোগাযোগ এটা বন্ধ করতেন না। বহুদিন এইভাবে কেটে যায়। এক সময় দেখা যায় যে সকলেই তো চেষ্টা করে পরিবারের উন্নতির জন্য বিভিন্ন রকম কাজকর্মের অনুষ্ঠান আচরণ করে কি করে পরিবারকে আরও একটু সুস্থতার আলোক দেখানো যায় এই চিন্তা করে। তিনিও করেছিলেন। এইভাবে করে কি করলেন, এই বাবা এবং মা দুজনই পরিশ্রম করে রোজগার করে কিছু পয়সা হয়েছিল। গরু ছাগল এইসব কি পরিবারের সম্পদ ছিল, সেইগুলোকে বিক্রি করে তিনি ভাবলেন একটুখানি মালদায় গিয়ে জায়গা গ্রহণ করি। সেইখানে ব্যবসা করলে অনেক লাভবান হওয়া যাবে। এই অনুমান করে তিনি সব কিছু ঘরের যা কিছু সম্পদ সেইগুলো বিক্রি করে দিলেন। বিক্রি করে যা কিছু টাকা হলো নিয়ে মালদায় গেলেন। কালের কি পরিহাস, মালদায় তখন বন্যা হলো। সেই বানের জলে নিজের প্রাণটা বেঁচেছিল, কিন্তু সেই টাকা পয়সা সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। সেখান থেকে তিনি অতি কষ্টে ফিরে এলেন আবার সেই বাক্সা গ্রামে।
এসে মনমরা হয়ে বসে থাকেন, কারোর সঙ্গে তেমন কোনো কথা বলেন না। কিছু জিজ্ঞাসা করলে, বাবা কি হয়েছে তোমার? বলে, সব বানের জলে ধুয়ে গেছে রে, আমার যা কিছু ছিল সব কিছু বানের জলে ধুয়ে গেছে, তোদেরকে আমি কি করে বাঁচাবো? তোদেরকে বাঁচিয়ে রাখা তো কষ্ট হয়ে যাবে, কি করি? এই করতেন আর একটা চুপচাপ করে বসে থাকতেন। এই দৃশ্য দেখে তখন নীলরতন বাবু মনে মনে চিন্তা করলেন, এভাবে তো আর থাকা যায় না, এখন বাবার সঙ্গে তাল মিলিয়ে একটুখানি বাবাকেও অন্তত ফুরসত দেওয়া দরকার, একটুখানি অবসর দেওয়ার দরকার। তাই তার পরের যে ভাইটা, সেই ভাইকেও সঙ্গে নিলেন, মনোরঞ্জন তার নাম, তাকেও সঙ্গে নিলেন। নিয়ে দুই ভাই টুকটাক এখানে সেখানে কাজ করে কিছু পয়সা বাইরের থেকে আনতে শুরু করলেন। এর মধ্যে পড়াপড়িও চলছে, আর এই কাজকর্ম করে তার ফাঁকে ফাঁকে কিছু কিছু রোজগার করছেন। এমন সময় ঠাকুর সত্যানন্দ আসবেন সেই গ্রামে শুনে খুব ভালো লাগলো। সত্যানন্দের আশ্রমেও তিনি যান, পড়তে গেলে পরে ওই বাগদা হাই স্কুলে তিনি তখন পড়েন। পড়তে গেলে ওইখান থেকে টিফিন পেলে, অবসর পেলে তিনি চলে আসেন ঠাকুরের কাছে। এমনি ঠাকুরকে দেখতে দেখতে মনে একটা ঠাকুরের প্রতি আকর্ষণ জাগলো। তিনি কি করবেন, সেই আকর্ষণে পড়ে ঠাকুরের কাছ থেকে মন্ত্র নেবেন স্থির হলো। ঠাকুর যেদিন তাদের গ্রামে যাবেন তার আগের দিন তিনি স্থির করলেন যে না, ঠাকুরের কাছ থেকে মন্ত্র নিতে হবে। নিজের পারিবারিক জীবনের সঙ্গে আধ্যাত্মিক জীবনেরও একটা উন্নতি সাধন করতে হবে। তার পরের যে ভাইটা শ্রী মনোরঞ্জন, তিনিও বললেন আমিও দীক্ষা নেব। তাই দুই ভাই মিলে দীক্ষা নিলেন ঠাকুরের কাছ থেকে। দীক্ষা নেবার সময় ঠাকুর বলেছিলেন, তোর জীবনে সব দিক থেকে উন্নতি হবে রে, তুই অগ্রণী হবি, তুই সবার থেকে অগ্রণী থাকবি। তাই পরবর্তীতে দেখা যায় তিনি যে কাজে যান অগ্রণী ভূমিকাই তিনি গ্রহণ করেন। এই বাগদা আশ্রমে চলতে চলতে প্রথমে সেই আশ্রম কমিটির সদস্য হলেন। আশ্রম কমিটির সদস্য হলে পরে সহসভাপতির ভূমিকায় তাকে অভিনয় করতে হয়েছে, কাজে অংশগ্রহণ করতে হয়েছে, তিনি করেছেন। সেখান থেকে তিনি হিন্দুস্তান লেবার কোম্পানিতে কাজ পেয়েছিলেন। সেই কাজটা শরীর এমন অসুস্থ হয়ে পড়লো, ভেঙে পড়লো যে তিনি আর সেই কাজে পার্মানেন্ট হতে পারলেন না, সেই কাজে লেগে থাকতে পারলেন না। হলো টাইফয়েড, এমন মারাত্মক টাইফয়েড, আশপাশে যত হসপিটাল টুকটাক ছিল হসপিটাল দেখানো হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। না হলে তখন যে কলকাতায় ভর্তি হলেন, কলকাতায় ভর্তি হয়ে দিন চলে যায়। এদিকে তিনি যে আর বাঁচতে পারবেন এমনটা আশা করাও কষ্ট হয়ে গেল। কিন্তু ঠাকুরের কি অসীম কৃপা, তিনি আবার বেঁচে উঠলেন, সুস্থ হয়ে গেলেন, সংসারে ফিরে এলেন, এসে একটা সরকারি কাজ পেলেন। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি দপ্তরে একটা কাজ পেলেন। সেই কাজটা তার পার্মানেন্ট হয়ে গেল এবং তিনি সেই কাজের মারফত কিছু টাকা ইনকাম করে তখন পরিবারকে সচ্ছলভাবে চালাতে পারলেন। এইবার ঠাকুরের কাজেও মন দিয়েছেন। ঠাকুরের সুখসভা যেখানে হোক, বিভিন্ন গ্রামে অর্থ সংগ্রহ করা হোক, বিভিন্ন কাজে উন্নয়নমূলক কাজে তিনি থাকতেন। গ্রামের উন্নতিমূলক কাজে যখন তাকে ডাকা হতো তিনি হাজির থাকতেন। এইভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে থাকেন। অবশেষে দেখা গেল
যখন বয়স অনেকটা বেশি হয়েছে তখন তার আবার শরীর খারাপ করলো, এইবার আর বাঁচবেন না। ঠাকুরও নেই, ঠাকুর তখন চলে গেছেন নিত্যধামে। তাই পাখানজোড় আশ্রমের তখন উন্নতি হচ্ছে, বাগদায় তেমন উন্নতি হচ্ছে না। ঠাকুর পাখানজোড় আশ্রমে বহুদিন ছিলেন, সেখানে উন্নতি করেছিলেন, এবং বাগদা আশ্রমের উন্নতি না হওয়াতে বহু চেষ্টা তারা নিজেরা করেছেন। এবং রামানন্দ ব্রহ্মচারী, যিনি আশ্রমকে পরিচালনা করতেন বা পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন, সেই শ্রী রামানন্দ ব্রহ্মচারী স্বামীজি বিভিন্ন ভক্তমহলে ঘুরে তখন কিছু কিছু অর্থ সংগ্রহ করে এনে আশ্রমের একটু উন্নতি করার চেষ্টা করেন আর চেষ্টা করতে থাকেন। তাই সেই সাফল্য যতটুকু এসেছিল, নীলরতন মৃধা ইনি সেই সাফল্যে সহযোগিতা করে আরও একটুখানি অগ্রগতির পথে নিতে পেরেছিলেন। এবং যখন তার শরীর খারাপ হয়ে গেল, যখন আর চলবে না, আর হয়তো বাঁচা সম্ভব হবে না, তখন সে ওনার ছেলে এবং ভাই সবাই বললেন যে তুমি হসপিটালে চলো, তোমাকে হসপিটালে নিয়ে যাই, কেননা তোমার জীবনের যে আশঙ্কা দেখছি যে বাঁচা কষ্ট হয়ে যাবে, বাড়িতে থাকলে তো মোটেই বাঁচতে পারবে না, চলো হসপিটালে যাই, যা হবে হবে। তখন তিনি অনেক রাজি না হওয়া সত্ত্বেও রাজি হলেন যে চলো যাই। কিন্তু ভাইকে বললেন যে মনোরঞ্জন, তুই তো আমাকে নিয়ে যাবি, কিন্তু যখন নিয়ে যাবি আশ্রমের সামনে দিয়ে তো নিয়ে যাবি, তা আমাকে একটু আশ্রমে ঠাকুরকে দেখিয়ে নিয়ে যাস। সেই মানুষটার শ্রী বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহে তো একটা প্রণাম করব, জীবন আর কোনোদিন দেখতে পাবো কিনা, হসপিটাল থেকে আর ফিরতে পারবো কিনা এ আশা তো নেই, তা নিয়ে যাস। যাই হোক, গাড়ি ভাড়া করে তখন নিয়ে চলেছেন কলকাতায়। এখন ওই আশ্রমের সামনে গিয়ে তার অবস্থা এমন খারাপ হয়ে গেল, তিনি আর ওইখান থেকে নেমে হেঁটে যে ঠাকুরের কাছে যাবেন তেমন শক্তি হলো না। তাই ওই দরজায় দাঁড়িয়ে আর ভাই মনোরঞ্জন বললেন, দাদা এইখান থেকেই আপনি প্রণাম দিন, কেননা ওখানে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। তাই সেইখানে দাঁড়িয়ে প্রণাম দিয়েই তিনি কেমন জ্ঞানহারা হয়ে গেলেন। কি ভেবেছিলেন জানি না, যে এই যে শেষের দিনের শেষের প্রণামটুকু ঠাকুর তোমার চরণে রেখে গেলাম, আর যে ফিরে আসবো কিনা এ তো জানি না, অনিশ্চিতের পথে গতি করেছি, তাই তোমার চরণে আমার শেষ নিবেদনটুকু রেখে গেলাম। তিনি গেলেন হসপিটালে, অনেক দিন হয়ে গেল, আর সারছে না, তবু জীবিত রয়েছেন। একদিন ঠাকুর এসে ভোরবেলা স্বপ্নযোগে এসে বলছেন, নীলরতন তুই চিন্তা করস কেন বাবা, আমি তো আছি তোর পিছনে। এই কথা বলছেন, তুই ভালো হয়ে যাবি। হসপিটালে গিয়ে এই সব কথাগুলো বলেছেন। ঠাকুরের কথাগুলো তিনি শুনেছেন এবং শুনবার পরে মনটা আশ্বস্ত হয়ে গেল। কিন্তু যখনই নিদ্রা ভেঙে গেল তখনই বললেন, এ কেমন হলো, ঠাকুর তো বহুদিন আগে চলে গেছেন, আমার কাছে আবার কিভাবে এলেন? সঙ্গে সঙ্গে কথাটা ছেলেকে বললেন যে ঠাকুরের কৃপা হয়েছে, আমি বেঁচে উঠব। ঠাকুর বলেছেন তুই ভালো হয়ে যাবি।
ছেলে সঙ্গে সঙ্গে বললেন, তুমি তো ঠাকুরের কৃপাই বেঁচে আছো বাবা, যদি ঠাকুরের কৃপা না হতো তুমি এতদিন বাঁচতে পারতে না। তাই পরম প্রভুর চরণ পরশে আমরা সকলেই ভালো থাকি। সেই নীলরতন কাকু তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন। ঠাকুরের সেই যে শান্তিধাম, সেই ধামে এসে ঠাকুরকে আবার তিনি প্রণাম করতে পেরেছিলেন। এখনো তিনি আমাদের মধ্যে ঠাকুরের কাজ করে যাচ্ছেন। সহসভাপতি থেকে এখন সভাপতির স্থান দখল করেছেন। বিভিন্ন স্থানে যত মিটিং, যত আশ্রম সংক্রান্ত যত মিটিং যা কিছু হলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আশ্রমে যে স্কুল রয়েছে, যে সত্যানন্দ বিদ্যানিকেতন, সেই বিদ্যানিকেতনকেও তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ঠাকুরের অসীম কৃপা তার উপরে বর্ষিত হয়েছে। তাই আমরাও কামনা করব ঠাকুর যেন তাকে আরও দীর্ঘ আয়ু করে দিয়ে তার যেন জীবনকে মধুময় করে রাখেন, এটাই আমরা কামনা করব। তাই আমরা আজ এইটাই বলবো যে ঠাকুরের কাজ সবাই যেন অনলসভাবে এমনি আলস্য ত্যাগ করে যেন সবাই আমরা ঠাকুরের কাজে মতি দেই, মন দেই। ঠাকুরের চরণে যেন আমাদের সেই আকুতি ভরা কথাগুলি নিবেদন করি। আর কি বলবো, এখানে ইতি করলাম। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলব। শ্রীমা মাধুর্য দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলব। সকল ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলব। সবাই ভালো থাকুন, ঠাকুরের কাজে লক্ষ্য রাখুন, ঠাকুরের নির্দেশ পালন করুন। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয় সত্য হরি।